প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নির্বাচনী পরীক্ষার যে প্রস্তুতি, যে কোর্সটা আমাদের চলতেছে, আজকে এই কোর্সের যে কনসেপ্ট ক্লাস, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উপর। অর্থাৎ প্রথম অধ্যায় যেটা ছিল ভৌত রাশি ও পরিমাপ, এটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি এমসিকিউ ক্লাস সহ। আর আমাদের এই সিকিউ আর এমসিকিউ এবং কনসেপ্ট ক্লাসগুলো যদি আপনারা দেখতে চান, যারা এখন এগুলো দেখেননি, তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন। ঠিক আছে, আমরা আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়ের উপর কনসেপ্ট ক্লাসটা নিব। আমাদের কনসেপ্ট ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যত সংক্ষেপে ওই অধ্যায়টার পুরো একটা ম্যাপ আমরা বুঝতে পারি, বা আমরা আরেকবার একটু রিভিশন টাইপের। ঠিক আছে, একদম অল্প কথায় মূল বক্তব্যগুলো বলে দেওয়া। ঠিক আছে, যদি দ্বিতীয় অধ্যায়ের ডিটেইল ক্লাস আপনাদের লাগে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা কন্টেন্ট বেস ক্লাস আছে, লং ক্লাস যেগুলো, আপনারা সেগুলো থেকে একদম থিওরি বেস করে সেগুলো পড়ে নিতে পারেন। ঠিক আছে, যেহেতু এটা আমরা পড়ছি, আমাদের এটা জানা আছে, জাস্ট ওইগুলো একটু মনে করিয়ে নেওয়ার জন্য এই কনসেপ্ট ক্লাসগুলো। ঠিক আছে, এবং আজকের যে ক্লাস হবে, আমরা এখানে গতি অধ্যায়ের যে বিষয়গুলো পড়বো, এই বিষয়গুলোর মধ্যে যদি আপনাদের বাসায় পড়ে কোনো প্রবলেম হয়, তাহলে সেটা নেক্সট ক্লাসে আমরা প্রথমে সেটা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা শুরু করি। আপনারা সবাই মনোযোগ রাখবেন। আমরা গতি অধ্যায়ের মূল যে টপিকগুলো আছে, সেই টপিকগুলোর একদম সাধারণ লেভেলের ধারণাগুলো আরেকবার একটু মনে করিয়ে নিতে চাই। ঠিক আছে, তো আমাদের গতি অধ্যায়ের যদি আমরা সিনারিওটা দেখি, তাহলে গতি অধ্যায়ের একদম প্রথম দিকের অর্থাৎ 2.1 এর যে আলোচনা, 2.1 এর আলোচনা হচ্ছে স্থিতি ও গতি। ওকে, তো স্থিতি ও গতি এইটা আলোচনা করতে গেলে আমাদের প্রাসঙ্গিকভাবে অবস্থান অর্থাৎ লোকেশন এরকম একটা টপিক আমাদের চলে আসবেই, এটা আমাদের আলোচনা করাই লাগবে। ঠিক আছে, তা না হলে স্থিতি কি আর গতি কি এটা কখনো সঠিকভাবে বোঝা সম্ভব না। ঠিক আছে, তো অবস্থান এটা এখানে আসলে কি পড়ানো হয় সেটা আমি খুব সংক্ষেপ এটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। মনে করেন যে আমার ব্যাচের লোকেশন অনেকে ফোনে জিজ্ঞাসা করে, যারা চিনে না, ঠিক না, যে স্যার আপনার ব্যাচে আসতে চাই, আপনার ব্যাচটা কোথায়। তো আমার ব্যাচটা হলো আমার জন্য বা আমার পড়ানোর ক্ষেত্রে এটা হচ্ছে একটা মানে প্রাইম লোকেশন, একটা মানে আমরা বলি এটা হচ্ছে তার অরিজিনাল লোকেশন, হ্যাঁ, তার পরম লোকেশন। এটা তো মানে এইখানে সে আসবে না, কিন্তু আমার এই লোকেশনটা বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু সেই অভিভাবক বা সেই স্টুডেন্টকে ফোনে বলি যে তোমরা আহসান আহমেদ রোড ক্যান্টন রেস্টুরেন্টের অপোজিটে, অথবা আমি এটাও বলি যে তোমাদের এখানে যে ভিক্টোরিয়া নার্সিং হোম আছে তার পাশের বিল্ডিংটা নিচতলা। তাহলে খেয়াল করেন, আমার অরিজিন লোকেশনটা বোঝানোর জন্য আমি আপনাদের দুটো জায়গার কথা বলছি। হ্যাঁ, তাহলে আমার অবস্থান বোঝানোর জন্য আমি আরো দুটো লোকেশন ব্যবহার করছি। একটা হচ্ছে ক্যান্টন রেস্টুরেন্ট, অবশ্যই আমার এখানে আসলে আমি আপনাকে সেখানে নিয়ে যাব না। আবার ভিক্টোরিয়া নার্সিং হোম, তাই না, আপনি সেখানেও আপনাকে আমি ভর্তি করবো না। কিন্তু আমার ব্যাচের লোকেশন জানানোর জন্য আমি এই দুটো জায়গা ব্যবহার করছি। তো এইটাকে বলে হচ্ছে রিলেটিভ লোকেশন। কি বলে? রিলেটিভ লোকেশন, আপেক্ষিক লোকেশন। তার মানে দেখেন যে আপনি কোনো একটা জায়গা, কোনো একটা বস্তু, এই অবস্থানটা বোঝানোর জন্য আপনি সাহায্যকারী হিসাবে কি করেন, আরো অনেক কিছুই প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যেমন যাদের বাসা আমাদের এই খুলনা টুটপাড়া অঞ্চলে, এটা কমন ফ্যাক্ট, রিকশালাকে আপনি বলেন যে টুটপাড়া আমতলা মোড় যাবো, নিশ্চয়ই আম গাছে বা আমতলায় আপনার বাড়ি না, কিন্তু ওই লোকেশনটা বোঝানোর জন্য আমতলাকে ব্যবহার করা হয়। তার মানে আপনার বাড়িটা হচ্ছে পরম লোকেশন, পরম অবস্থান, সত্যিকারের জায়গা, কিন্তু আপনি আমতলাকে ব্যবহার করেছেন। আমতলাটা হচ্ছে রিলেটিভ লোকেশন। আমরা জানি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শহরে একটা করে জিরো পয়েন্ট আছে, যে জিরো পয়েন্ট থেকে অন্যান্য সব অঞ্চলের কি করা হয়, দূরত্বটা হিসাব করা হয়। তাহলে জিরো পয়েন্ট এটাও কিন্তু একটা রিলেটিভ লোকেশন। তার মানে যার সাপেক্ষে, সেটা হতে পারে যে কোনো কিছু, হতে পারে যে কোনো কিছু, কিন্তু সেটা আপনি ব্যবহার করছেন আপনার অবস্থান, আপনার গতি, আপনার স্থিতি বোঝানোর জন্য, যাকে আমরা বলতেছি প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছি? যাকে আমরা বলতেছি রিলেটিভ লোকেশন। মনে থাকবে আমার কথা? এই যে আমরা বলতেছি, বা সেটাকে আরেকটা সুন্দর নাম আছে যেটাকে বলে রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম মানে হলো আপনি কোনো কিছু একটা পর্যবেক্ষণ করছেন, মনে করেন দুইজন ফ্রেন্ড, তো একজন পর্যবেক্ষণ করছে যে আমি তো স্থির ভাবে দাঁড়ায় আছি, আমাদের বাড়ি বিল্ডিং স্থির ভাবে দাঁড়ানো আছে, আমাদের স্কুলের বড় বড় বিল্ডিং গুলো স্থির ভাবে দাঁড়ানো আছে। কিন্তু আরেকজন ফ্রেন্ড যে পৃথিবীর আয়তনের বাইরে থেকে যদি আমাদের পৃথিবীকে দেখে, তাহলে সে কি দেখবে সবগুলো দাঁড়া আছে? তার মানে দেখেন, এই যে পর্যবেক্ষক বা পর্যবেক্ষণ যে ফ্রেম, তার সাপেক্ষে একজনের সাপেক্ষে একই জিনিস
কারো কাছে গতিশীল মনে হচ্ছে, কারো কাছে স্থিতিশীল মনে হচ্ছে। মনে থাকবে? তাহলে আমরা যখন কোনো কিছু সাপেক্ষে আমাদের অবস্থানকে সঠিকভাবে প্রকাশ করার চেষ্টা করি, তখন আমরা তাদেরকে বলি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। মনে থাকবে? এখন এই প্রসঙ্গ কাঠামো যে কোনো আকৃতির যে কোনো বস্তুই কিন্তু হতে পারবে, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে প্রসঙ্গ কাঠামোর একটা কমন বৈশিষ্ট্য নিতেই হবে আপনাকে। সেটা হলো যে যাকে বা যে বস্তুকে আপনি প্রসঙ্গ কাঠামো হিসাব করবেন, সেই প্রসঙ্গ কাঠামোকে কি হইতে হবে? অবশ্যই স্থির হইতে হবে। মনে থাকবে? প্রসঙ্গ কাঠামোকে কেমন হইতে হবে? স্থির হইতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখেন আমি খুব সহজেই স্থিতি কাকে বলে আর গতি কাকে বলে এটা সংজ্ঞা দিতে পারবো। কিরকম? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে যখন কোনো বস্তু স্থির থাকবে, তখন আমরা তাকে বলবো হচ্ছে স্থিতি। স্থির থাকবে মানে সে জায়গা পরিবর্তন করবে না। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কারোর অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে সে স্থির। তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো স্থির। আর যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা পরিবর্তন হয়, পরিবর্তন হলে তখন আমরা তাকে বলবো হচ্ছে গতি। তাহলে দেখেন প্রসঙ্গ কাঠামো না থাকলে আমরা কিন্তু কাউকে স্থির বা কাউকে গতিশীল বলতে পারবো না। মনে থাকবে? আর এখানে একটা ব্যাপার আছে, আমরা বলতেছি এখানে যে প্রসঙ্গ কাঠামোটাকে স্থির নিতে হবে, কিন্তু আপনারা মনে মনে ভাবছেন নিশ্চয় আমি জানি যে মহাবিশ্বের কোনো কিছুই তো স্থির না। তার মানে কি বলেন তো? আমরা যাকে স্থির বিবেচনা করছি সেও কিন্তু কি? সেও কিন্তু আপেক্ষিকভাবে স্থির। কারণ আমরা স্থির দেখতেছি তাই স্থির, আমাদের যে রেফারেন্স ফ্রেম তার সাপেক্ষে আমরা তাকে স্থির দেখতেছি, কিন্তু অরিজিনালি সে কিন্তু মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কোনই গতিশীল। তার মানে পৃথিবীতে বা এই মহাবিশ্বে এমন কোন বস্তু নেই যাকে আপনি পরম ভাবে স্থির বলতে পারবেন। তাই আমরা কোন বস্তুর স্থিতি বা গতি যেটা পরিমাপ করি, এটা হচ্ছে আপেক্ষিক গতি আর আপেক্ষিক স্থিতি। পরম গতি বা পরম স্থিতি বলে আসলে কিছু নেই। মনে থাকবে? আচ্ছা, এরপরের টপিকে আসি। তাহলে আমরা স্থিতি আর গতি সংজ্ঞা বুঝতে পারছি, প্রসঙ্গ কাঠামো মানে কি বা মূল বিন্দু মানে কি বা অবস্থান বলতে কি বোঝায় আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এরপরের টপিক আমি একদম সংক্ষেপে আমাদের গতি চ্যাপ্টারের যে কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা করা আছে সেগুলো প্রত্যেকটা কন্টেন্টই অল্প অল্প করে মূল বিষয়গুলো নিয়েই আলোচনা করব, ঠিক আছে? তো আমাদের বিভিন্ন প্রকার গতি, আমরা জানি কোন বস্তু গতিশীল হইতে গেলে অবশ্যই বস্তুর উপর বল কাজ করে, আর আমরা বিভিন্ন টাইপের গতি আমাদের চারপাশে সবসময় দেখতে পাই। তো পদার্থবিজ্ঞানের সূত্র মেনে চলে, অর্থাৎ যাদেরকে আমরা বলি সুশৃঙ্খল, এই ধরনের গতিকে আমরা বলি হচ্ছে 5 প্রকার। তাহলে সুশৃঙ্খল গতি কয় প্রকার? 5 প্রকার। মনে থাকবে? তো এই 5 প্রকার গতির প্রথমটা আপনারা খেয়াল করছেন চলন গতি। তো একদম সিম্পল বিষয়, নাম দ্বারাই আমরা তাকে সংজ্ঞায়িত করতে পারি। চলন গতি মানে হচ্ছে যে চলবে। তার মানে যখন কোন একটা বস্তু তার সম্পূর্ণ অংশ নিয়ে, কোনো অংশ রেখে যাবে না, তার পুরো বডিটা নিয়েই সে কি করবে? এক স্থান থেকে অন্য স্থানে জায়গা পরিবর্তন করবে, তার মানে চলবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তার বডির কোনো অংশ সে রেখে যাবে না, তো সম্পূর্ণ অংশটা নিয়েই সে এক স্থান থেকে অন্য স্থানে যাবে। তার এই অবস্থানের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে চলন গতি। চলন গতি মানে চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বস্তু তার সম্পূর্ণ বডি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলতেছে, এটাকে চলন গতি বলে। তবে যদি এই চলন সে একদম সোজা পথে সম্পন্ন করে, তখন তাকে বলা হচ্ছে রৈখিক গতি। যদি তার এই চলনটা সরল পথে সম্পন্ন হয়, সোজা পথে সম্পন্ন হয়, তখন আমরা তাকে বলি হচ্ছে রৈখিক গতি। আর যদি এমন একটা রাস্তায় সে চলে, সে মনে করেন আমরা বলতেছি এরকম, যদি সে এরকম কোন একটা রাস্তায় চলে, তাহলে এটা বক্র না? বক্রপথ। তাহলে বক্রপথে যদি তার চলন সম্পন্ন হয়, তার মানে বস্তুটা মনে করেন একটা বস্তু প্রথমে এখানে থাকলো, এবার একটু এখানে আসছে, তাই না? তারপর একটু নিচে না নামলে তো সে বেঁধে যাবে না সামনে, তার আরেকটু তার নিচে নামা লাগছে, হ্যাঁ, তার আরেকটু নিচে নামা লাগছে, এবার আস্তে আস্তে সে কি হবে? উপরে উঠবে। তার মানে সে এইখান থেকে খেয়াল করে দেখেন, সেইখান থেকে যেখানে আসলো তার কি সোজা হয়ে আসলো? তা এভাবে তার চলনকে বলে হচ্ছে বক্রগতি। তাহলে চলন মানে সম্পূর্ণ বডি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, আর এই চলাটা যদি তার সোজা পথে হয়, সরল পথে হয়, তখন আমরা তাকে বলবো হচ্ছে রৈখিক গতি। আর যদি এটা আঁকাবাঁকা পথে হয়, তখন আমরা তাকে বলবো, বস্তুটা কিন্তু আঁকাবাঁকা যাবে না, বস্তুটা কিন্তু সোজা যাবে, কিন্তু রাস্তাটা আঁকাবাঁকা। তার জন্য আপনার কাছে মনে হবে কি বস্তুটা এঁকে বেঁকে গেছে, কিন্তু এই বস্তুটা কিন্তু উল্টে পাল্টে যায়নি। যেখানে যেরকম ভাবে ছিল, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন কি আমি কখনো মানে উল্টে পাল্টে যাওয়া মানে তো বুঝেন আমি কোনো টিকবাজি দিয়ে যাচ্ছে, এদিক ওদিক সরে যাচ্ছে এরকম?
না, আমি রাস্তা অনুযায়ী কিন্তু কি করতেছি, আমার পুরো বডিটাকে আমি ওইভাবেই এঁকে বেঁকে চলতেছি। এই ধরনের গতিকে আমরা বলি হচ্ছে বক্রগতি। তাহলে চলন গতি মানে চলবে সোজা পথে চললে, আর যদি এলোমেলো পথে চলে বক্রগতি, মনে থাকবে। আচ্ছা, এরপরে দুটো গতি আছে আমাদের এখানে, একটা হচ্ছে ঘূর্ণন গতি আর একটা হচ্ছে বৃত্তাকার গতি। ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি এটা আলাদাভাবে দেওয়ার কারণে মনে হতে পারে আপনার যে এটা আলাদা করে দেওয়ার দরকার ছিল। বৃত্তাকার গতি মানেও ঘুরবে, আবার ঘূর্ণন গতি মানেও তো ঘুরবে, দুটোই ঘুরবে। তবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এখানে। আপনি যদি কাউকে বৃত্তাকার গতি বলতে চান, যদি আমার কাছে এই উদাহরণটা আমি ব্যবহার করি যে এইটা একটা আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি কি করছি, একটা সুতার সাহায্যে ঝুলাইছি, তাই না? তাহলে এই বস্তুটাকে যদি আমি সুতার সাহায্যে ঝুলাই, আর যদি এখন আমি একে ঘুরাই, তাহলে এই গতিটার নাম কি গতি হবে? নো, এই গতিটার নাম হবে বৃত্তাকার গতি, এটা ঘূর্ণন গতি না। ওকে, কেন? কারণ বৃত্তাকার গতি মানে হলো কোন একটা বস্তু যখন ঘুরবে তখন অবশ্যই ওই বস্তুটা কোনো না কোনো কিছুর সাপেক্ষে কিন্তু ঘুরে। ওই বস্তুটা কোনো না কোনো কিছুর সাপেক্ষে, কোন একটা বিন্দুর সাপেক্ষে, কোন একটা অক্ষের সাপেক্ষে, এভাবে কিন্তু ঘুরে। বুঝতে পারছেন? তাহলে দেখেন এই যে বস্তুটা ঘুরতেছিল, এই বস্তুটা ঘুরতেছিল যাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আমার হাত বা আমার আঙুল। মানে এখানে বস্তুটাই সুতার সাহায্যে আটকানো আছে। তাহলে এই যে বিন্দু বা আমার এই হাত, যার সাপেক্ষে এই বস্তুটা ঘুরতেছে, ওকে, তো এই বস্তুটা ঘূর্ণন অক্ষ যার নাম, এই ঘূর্ণন অক্ষটা কি বস্তুর ভেতর দিয়ে গেছে, না বস্তু আর ঘূর্ণন অক্ষ দুটো আলাদা জিনিস? তাহলে ঘূর্ণন অক্ষটা যদি বস্তুর বাইরে থাকে, অর্থাৎ কোন একটা বস্তু যদি এমন একটা ঘূর্ণন অপেক্ষের সাপেক্ষে ঘোরে, ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘোরে যে ঘূর্ণন অক্ষটা বস্তুগামী না, ঠিক আছে, বস্তুটা আলাদাভাবে ওই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কি করতেছে, ঘুরতেছে, তখন আমরা তাকে বলি হচ্ছে বৃত্তাকার গতি। এখন মনে মনে আপনি ভাবছেন হয়তো যে আমাদের তাহলে ঘূর্ণন গতি কেমন হইতে পারে, বা ঘূর্ণন গতি তাহলে আমরা কাদেরকে বলবো? ঘূর্ণন গতি মানেও ঘুরবে, তবে ওই যে ঘূর্ণন গতি যে সম্পন্ন করবে তার ঘূর্ণন অক্ষটা অবশ্যই কার ভেতর দিয়ে হবে? ঘূর্ণন অক্ষটা অবশ্যই বস্তুর ভেতর দিয়ে হবে। তার মানে আমি এখন বলতেছি এটা ঘুরতেছে এই অক্ষের সাপেক্ষে, তাহলে বস্তুটা যখন ঘুরবে তখন তার ঘূর্ণন অক্ষটা কোথায়? বস্তুগামী, বস্তুর ভেতর দিয়ে যাচ্ছে। আর যখন আগের বার ওই সাদা বস্তুটা যখন ঘুরছে তখন ঘূর্ণন অক্ষটা মানে আমার হাতটা কি বস্তুর ভেতর দিয়ে না, আলাদা অবস্থানে, আলাদা অবস্থানে। আর এখন যখন এটা ঘুরতেছে তখন এই ঘূর্ণন অক্ষটা কার ভেতর দিয়ে? বস্তুর ভেতর দিয়ে। তাহলে এটাকে বলে ঘূর্ণন, এটাও কিন্তু ঘোরা। আবার ওই সাদা বস্তুটা আমি ঘোরাচ্ছি কিন্তু ঘূর্ণন অক্ষটা বাইরে আর একটা ঘূর্ণন অক্ষটা বস্তুর ভেতর দিয়ে। এইটা হচ্ছে ঘূর্ণন গতি আর বৃত্তাকার গতির মূল পার্থক্য। তাহলে ফ্যান, আমাদের মাথার উপরে যে ফ্যান ঘোরে, এটা কি গতি? এটা বৃত্তাকার না ঘূর্ণন? এটা কিন্তু ঘূর্ণন গতি। কারণ ওই ঘূর্ণন অক্ষটা কিন্তু একদম মাঝখান দিয়ে কল্পনা করা। ঘূর্ণন অক্ষটা কি বাইরে কোথাও? ফ্যান কি ওরকম জায়গা থেকে সরে সরে ঘোরে? আচ্ছা, এবার আপনি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, বার্ষিক গতি। এখন সূর্যটা পৃথিবীর মধ্যে দিয়ে না, পৃথিবীর বাইরে, সূর্য তাকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে সূর্য ঘোরার কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে বৃত্তাকার গতি, বাইরে। আচ্ছা, সূর্য পৃথিবী যে ঘুরতেছে নিজের অক্ষে, পৃথিবী যখন নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতেছে তখন আমরা তাকে কি বলতেছি? ঘূর্ণন গতি। আর পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরছিল তখন সেটা ছিল বৃত্তাকার গতি। তাহলে বৃত্তাকার গতি আর ঘূর্ণন গতি বুঝছি কিনা, মনে থাকবে? আচ্ছা, ওকে, এবার খেয়াল করেন, আমরা পরবর্তীতে যেটা যাব সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি এটাও কিন্তু ঘূর্ণন গতি। পর্যায়বৃত্ত গতি এটাও কিন্তু বৃত্তাকার গতি। যেরকম ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটাগুলো যে বিন্দুকে কেন্দ্র করে ঘোরে সেটা তো ওই বস্তুর গামী না। এবার আপনি চিন্তা করেন, কিন্তু এইটাকে আমরা পর্যায়বৃত্ত নাম দিচ্ছি কেন আলাদা হবে? এটাকে পর্যায়বৃত্ত গতির নাম দেওয়ার কারণ হলো, মানে এটাকে বৃত্তাকার কেন বললাম না, বা এটাকে ঘূর্ণনই কেন আলাদাভাবে বলতেছি না, এটাকে পর্যায়বৃত্ত একটা আলাদাভাবে নাম দিচ্ছি কেন? কারণ যখন কেউ ঘুরে বা যখন কেউ বৃত্তাকার গতি সম্পন্ন করার সময় ঘুরে তখন কিন্তু তার গতি কম বেশি হতে পারে, তার গতি কম বেশি হতে পারে। আবার কখনো সে ডান থেকে বাম দিকেও ঘুরতে পারে, আবার আপনি ইচ্ছা করলেই তাকে বাম থেকে ডান দিকেও ঘোরাতে পারেন। কিন্তু পর্যায়বৃত্ত গতি আমরা তাদেরকেই বলবো যে এমন মানে
ভাবে ওই বস্তুটা গতিশীল থাকবে, মনে করেন এটা কেন্দ্র করে কোন একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরবে, তাহলে এই বস্তুটা যদি এখান থেকে তার যাত্রা ফার্স্ট স্টার্ট করে, ঠিক আছে, আর যদি সে এই বাম থেকে ডান দিকে ঘোরা শুরু করে, তাহলে প্রত্যেকবারই সে কি করবে, এই বাম থেকে ডান দিক থেকে ঘুরে আসবে, অর্থাৎ এ বি সি পথে ঘুরে আবার সে কোথায় আসবে, এই অবস্থানে আসবে, এবং প্রতিবার সে এ বি সি পথে এই অবস্থানে ফেরত আসার জন্য তার সেম টাইম লাগবে। তার মানে একই বিন্দু থেকে যাত্রা শুরু করবে, প্রত্যেকবার একই দিক থেকে যাত্রা শুরু করবে, প্রত্যেকবার একই গতিতে চলবে, প্রত্যেকবার একই বিন্দুতে পৌঁছাতে তার সেম টাইম লাগবে। এই ধরনের গতি যারা সম্পন্ন করে তাদেরকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি। তার মানে পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার, তবে সকল বৃত্তাকার গতি পর্যায়বৃত্ত নয়। যদি যে বৃত্তাকার গতি পর্যায়বৃত্ত হইতে হবে, ওই বৃত্তাকার গতির একই দিক থেকে যাত্রা শুরু করতে হবে, একই সময় পর পর একই বিন্দুতে আবার ফেরত আসতে হবে, এবং কখনো সে স্লো, কখনো সে ফাস্ট ঘুরতে পারবে না, কখনো সে বাম থেকে ডানে, কখনো সে ডান থেকে বামে ঘুরতে পারবে না, একই দিক থেকে একই সময় পর পর একই বিন্দুতে ফেরত আসতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা বলতেছি স্পন্দন গতি। স্পন্দন গতি মানে হলো যদি কোনো বস্তু তার গতি চলাকালীন সময়ে এমন ভাবে তার গতিটা সম্পন্ন করে যে সাম্যাবস্থান থেকে তার গতিপথের অর্ধেক সময় যেদিকে থাকবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে থাকবে। যেরকম আপনারা বাসায় দোলনা দোলেন যেটা, সেরকম, ঠিক আছে। তো আমরা এই বস্তুটাকে দিয়েই আবার একটা সরল দোলক যদি বানাই ফেলি, তাহলে আমরা খুব সহজে এটা বুঝতে পারবো, ঠিক আছে। এইটা তো সাম্যাবস্থা, প্রাথমিক অবস্থা। এখন এটাকে যদি আমি একটু সরাই, তাহলে এর ভেতরে কি হবে, বিভব শক্তি সঞ্চিত হবে। এবার যখন আমি এটাকে ছাড়বো, আবার আমার হাতে ফেরত আসবে, এটাকে বলে হচ্ছে স্পন্দন গতি, ঠিক আছে। তার মানে সে এ থেকে বি অবস্থানে যাবে, এটা সে অর্ধেক গতি সম্পন্ন করছে, এবং অর্ধেক সে আমার এই বাম হাত থেকে সে ডান হাতের দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। এবার যখন এখান থেকে আমি আসতেছে ফেরত, আবার দেখেন তার বিপরীত দিকে ফেরত আসতেছে। তার মানে অর্ধেক সময় যে যেদিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ফেরত আসতেছে। এভাবে যদি কেউ গতি সম্পন্ন করে, তখন আমরা তাকে বলি হচ্ছে স্পন্দন গতি বা দোলন গতি। তাহলে কোন বস্তুর গতি যদি এমন হয় যে গতি সম্পন্ন সময় সে তার সাম্য অবস্থান থেকে অর্ধেক সময় যেদিকে থাকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে থাকে, এবং অর্ধেক সময় তার যত সময় লাগবে যেতে, তার সেকেন্ড হাফ যেতেও কিন্তু একই সময় লাগবে, এই ধরনের গতিকে আমরা বলি হচ্ছে স্পন্দন গতি বা দোলন গতি। বুঝতে পারছি? তাই দোলন গতি মানে সাম্য অবস্থান থেকে অর্ধেক যেদিকে, বাকি অর্ধেক তার বিপরীত দিকে, অর্ধেক যেতে সময় লাগে যা, বাকি হাফ যেতেও তার একই সময় লাগে। তাই মনে থাকবে, আমি আশা করব স্পন্দন গতি আপনারা বুঝতে পারছেন। উদাহরণগুলো দু একটা মনে রাখবেন। বলেন। এটা দুটোই, যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তখন বৃত্তাকার, আর যখন নিজের অক্ষের চারিদিকে ঘোরে তখন ঘূর্ণন, ঠিক আছে, যেটাকে আমরা স্পিন বলি। আচ্ছা, ওকে, তাহলে আমরা বুঝতে পারছি বিভিন্ন প্রকার গতি, আমরা একদম সিম্পল ভাবে এগুলো টুকটাক করার চেষ্টা করছি। এবার হচ্ছে গতি সংশ্লিষ্ট কতগুলো রাশি। আচ্ছা, তার আগে একটু মনে করাই দিই, আমাদের আরেক ধরনের গতি আছে যেটাকে বলে জটিল গতি। কি বলে? জটিল গতি। জটিল গতি মানে অনেক সময় আমরা কোন বস্তুর মধ্যে একাধিক গতি দেখতে পাই। আমরা অনেক সময় কোন বস্তুর মধ্যে একাধিক গতি দেখতে পাই। মানে কি একাধিক গতি দেখতে পাই, এটা দ্বারা কি বোঝায়? মনে করেন যদি কোনো বাস চলে কোথাও, কি চলবে? বাস। এবার বলেন বাস কি ধরনের গতি? আপনি যদি একটু মনোযোগ দেন বাসের গতিটা খেয়াল করার জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন বাস চলতেছে, তার মানে বাসের চলন গতি হচ্ছে। আবার আপনি খেয়াল করবেন বাসের চাকা ঘুরতেছে, তার মানে সেখানে কিন্তু ঘূর্ণন গতি হচ্ছে। তার মানে চলন এবং ঘূর্ণন দুটো কিন্তু একই সাথে একই মুহূর্তে কাজ করছে। তাহলে যখন একাধিক গতি একই সাথে কাজ করবে, তখন আমরা কি বলবো? তখন আমরা তাকে বলবো জটিল গতি। মনে থাকবে? শিওর? আচ্ছা, ওকে। তাহলে আমরা আরেকটু বলি, সেটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি সম্পর্কে আপনারা যথেষ্ট ওয়াকিবহাল আছেন, জানেন আপনারা এখানে অনেক কিছুই। আমি জাস্ট শুধু আপনাদের বলবো কোনটা কোনটা স্কেলার রাশি, কোনটা কোনটা ভেক্টর রাশি, এগুলো আপনারা একটু সুন্দরভাবে উদাহরণগুলো পড়ার চেষ্টা করবেন। কারণ আপনারা অলরেডি দেখছেন এমসিকিউতে কিন্তু কি আসে, নিচের কোনটি ভেক্টর রাশি নয়, কোন রাশি দ্বয় স্কেলার রাশি, ঠিক আছে, কোনটা মানে অভিন্ন রাশি, বিভিন্ন ধরনের প্রশ্ন পড়ে না, এই জন্য উদাহরণগুলো পড়তে হয়। আমরা স্কেলার রাশি আর ভেক্টর রাশি সম্পর্কে শুধু একটা জিনিসই বলতে চাই, স্কেলার রাশির শুধু মান প্রয়োজন। উদাহরণ যদি আমি বলি সময়,
উদাহরণ যদি বলি আমি সময়, টাইম, দেখেন আপনারা যদি এখন আমার কাছে টাইম জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এখন সন্ধ্যা 7টা বাজে। যদি আমি এই কথাটা আপনাদেরকে বলি তাহলে আপনারা এবার আমাকে বলেন, আমার কি বলা লাগবে পূর্ব দিকে 7টা বাজে কি দক্ষিণ দিকে 7টা বাজে, নাকি 7টা বাজা মানে আপনি টাইম বলতেছি বা মানটা দিয়েই আপনি জিনিসটা পুরোপুরি ভাবেই বুঝতে পারছেন। যদি আমার ভর জিজ্ঞাসা করেন, আমি যদি বলি আমার ভর 75 কেজি, আমার কি বলা লাগবে উত্তর দিকে দক্ষিণ দিকে উপর দিকে নিচের দিকে মাঝামাঝি? এই মানটুকু দিয়ে কিন্তু আপনি পরিপূর্ণভাবে আপনার যে রাশিটা প্রকাশ করতে চাচ্ছেন ভর, সেটা কিন্তু বুঝতে পারবেন। কিন্তু আমি যদি বলি আপনার ওজন কত, তাহলে কিন্তু আপনাকে বলতে হবে ওজনের কিন্তু দিক আছে, এটা কিন্তু একদম সোজা পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে। আমি যদি বলি বল, তাহলে কিন্তু আপনাকে বলতে হবে বস্তুটার উপর তুমি কোন দিকে বল দিতে চাচ্ছ। যদি বলি আমি সরণ, তাহলে কিন্তু আপনাকে বলতে হবে কোন দিকে সে অবস্থানের পরিবর্তন ঘটাবে। ঠিক আছে, তার মানে ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। শুধু মান দ্বারা তাকে প্রকাশ করা যায় না, মান ও দিক উভয়টারই প্রয়োজন হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা কি বলি? ভেক্টর রাশি বলি। ভেক্টর রাশির পার্থক্য, ভেক্টর আর স্কেলার রাশির পার্থক্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ভেক্টর রাশির যোগ বিয়োগ আমরা কিন্তু সাধারণ বীজগণিতের মতো করতে পারি না। ভেক্টর রাশির যোগ বিয়োগ এগুলোকে আমাকে জ্যামিতিক ভাবে করতে হয়, আর স্কেলার রাশি সাধারণভাবে যোগ বিয়োগ 5 আর 2 7। কিন্তু ভেক্টর যোগের ক্ষেত্রে 5 আর 2 7 এটা কিন্তু একদম নির্দিষ্ট না। ঠিক আছে, এটা বিভিন্ন কারণে তার মান কি হয়ে যেতে পারে, তার মোট মানটা চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, তাহলে স্কেলার মানে শুধু মান, আর ভেক্টর মানে মান ও দিক উভয়েরই প্রয়োজন হবে, মনে থাকবে। আচ্ছা, এরপরে একদম সংক্ষেপে আলোচনা করব, সেটা হচ্ছে গতিকে প্রকাশ করার জন্য আমাদের কতগুলো রাশির প্রয়োজন হয়। একটা গতিশীল বস্তু যদি আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে কতগুলো রাশি জানলে বা কতগুলো রাশি মাপলে ওই বস্তুটার গতিকে আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো, এটাকে আমরা বলি কি? গতি সংশ্লিষ্ট রাশি। তো গতি সংশ্লিষ্ট রাশিগুলো হচ্ছে সরণ, দূরত্ব। কোন একটা বস্তু গতিশীল মানেই কি বলেন? সে এক জায়গা থেকে অবশ্যই আরেক জায়গায় যাবে, তার অবস্থানের পরিবর্তন হবে, তো এটাকে আমরা বলতেছি সরণ বা দূরত্ব। ওকে, আচ্ছা, সরণ আর দূরত্বের কাহিনীটা কি? মনে করেন একজন বস্তু এই অবস্থান থেকে বি অবস্থানে গেল, সে মনে করেন D1 দূরত্ব গেল 10 মিটার। যখন সে বি অবস্থানে গেল, সেখান থেকে ওই বস্তুটা সি অবস্থানে গেল 5 মিটার। এটা হচ্ছে আমরা বলতেছি D2। তাহলে D2 ইকুয়াল টু 5 মিটার, D1 ইকুয়াল টু কত? 10 মিটার। এখন আমরা বলতেছি এই যে ব্যক্তি এ থেকে সি অবস্থানে গেছে, না, এটাই তো তার উদ্দেশ্য। তাহলে এ থেকে সি অবস্থানে সে এ থেকে বি বা বি থেকে সি তে যাবে কেন? সে ডাইরেক্ট এ থেকে সি তে যেতে পারতো। বুঝলেন আমার কথা? তাহলে এই সিনারিওর ক্ষেত্রে এইটা হচ্ছে সরণ। তাহলে সরণ মানে হচ্ছে সংক্ষিপ্ত পথ, মনে থাকবে। আর এই যে D1 প্লাস D2 ইকুয়াল টু D, সেটাকে আমরা বলতেছি মোট পথ। মোট পথ মানে হচ্ছে দূরত্ব, মনে থাকবে। আর মনে রাখবেন, সরণ কখনো দূরত্বের চেয়ে কি হতে পারবে না? বড় হতে পারবে না। দূরত্ব সবসময় বড় হবে। ঠিক আছে, সরণ মানে শর্টকাট। কিন্তু আমরা আমাদের গতিপথে বা আমাদের চলার পথে আমরা কিন্তু সবসময় শর্টকাট যেতে পারি না, তাই না? আমাদের রাস্তার বিভিন্ন কারণে আমাদের অনেক সময় কোন একটা অল্প রাস্তা কিন্তু আমাদের বেশ খানিকটা ঘুরে যেতে হয়। তো এক্ষেত্রে সরণ আর দূরত্বের মান কি হবে? আলাদা হবে। তবে আমাদের বইয়ে যে গতি অধ্যায় আমরা পড়তেছি, এই গতির পড়ার ক্ষেত্রে আপনাদের মনে রাখার চেষ্টা করতে হবে যে আমরা একমাত্রিক গতি পড়তেছি। একমাত্রিক গতি মানে হচ্ছে শুধুমাত্র সোজা পথে গতি। তার মানে মনে রাখতে হবে এখানে সরণ আর দূরত্ব সেম, যেহেতু একই দিকে সোজা পথে সরণ, তাহলে দূরত্ব মাপলেও যা হবে সরণের মানও সেখানে কি হবে। এই কারণে আমাদের বইতে অনেক সময় সরণ আর দূরত্ব এটাকে আলাদা করা হয় নাই, কারণ যেহেতু শুধুমাত্র একমাত্রিক গতির ক্ষেত্রেই আমরা এটা পড়ার চেষ্টা করতেছিলাম। মনে থাকবে কি বলছি? আচ্ছা, এবার আমরা আসি বেগ আর দ্রুতি। তাহলে মনে করেন এই চিত্র দিয়েই যদি আমি বেগ বুঝাই, তাহলে বেগ মানে কি বলেন? বেগ মানে হচ্ছে s/t। আর যদি আমি দ্রুতি বুঝাই, তাহলে দ্রুতি মানে হচ্ছে D1 প্লাস D2/t। তার মানে এই চিত্র থেকে যদি আপনি দ্রুতি বের করতে চান, তাহলে দ্রুতি আর বেগের মান কিন্তু এখানে কি হবে? অবশ্যই আলাদা হবে। কিন্তু যদি আমি সরল পথে বেগ আর দ্রুতি মাপতাম,
তাহলে সরল পথে বেগ আর দ্রুতি মাপার সময় এর মান কিন্তু একই হতো, কারণ সরল পথে যদি হয় তাহলে সরলের মানও যা, দূরত্বের মানও তাই। কিন্তু এইখানে এ থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে আমি বলতেছি এস এখানে সরল পথে, কিন্তু আপনি তো এ থেকে বিতে গেছেন, বি থেকে সিতে গেছেন, তাই না? তো এখানে মোট পথ আর সরণ তো আলাদা, তবে দূরত্ব আর সরণ আলাদা, এই জন্য বেগ আর দ্রুতিও এখানে কেমন আলাদা, মনে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে ত্বরণ। আমরা সবাই ত্বরণ সম্পর্কে অনেক কিছুই জানি। আমি ত্বরণ সম্পর্কে মাত্র 3টা লাইন লিখবো। ত্বরণ সম্পর্কে আমি লিখবো a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ সম্পর্কে আমি লিখবো a ইকুয়াল টু ভি বাই টি। ত্বরণ সম্পর্কে আমি লিখবো a ইকুয়াল টু এস বাই টি স্কোয়ার। তার মানে ত্বরণ সম্পর্কে সাধারণভাবে এই 3টা জিনিস লেখা যায়, ঠিক আছে? তার মানে ত্বরণ এটা বলতে আমরা বুঝাই বেগের পরিবর্তনের হার। আমরা ত্বরণ বলতে বুঝাই বেগের পরিবর্তনের হার। তো বেগের পরিবর্তন বলতে সাধারণত আমরা কি বুঝি? পরিবর্তন বলতে আমরা সাধারণত বুঝি কোন একটা রাশির বৃদ্ধিও হতে পারে অথবা কমেও যেতে পারে, অর্থাৎ হ্রাসও ঘটতে পারে। যখন বৃদ্ধি ঘটে তখন আমরা এই পরিবর্তনকে প্লাস বলি, যখন হ্রাস ঘটে তখন এই পরিবর্তনকে আমরা মাইনাস বলি, ঠিক আছে? তাহলে ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, মনে থাকবে। আচ্ছা, এরপরে আমাদের আছে গড় বেগ। গড় বেগ মানে একটা খুব সিম্পল জিনিস, আপনারা দেখে থাকবেন বা আপনারা অনেক সময় আপনাদের এক্সপেরিয়েন্স আছে, আপনারা স্পোর্টস যখন হয় স্কুলে তখন আপনারা অনেকে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় যদি নাম দেন, আপনি কল্পনা করেন আপনি 100 মিটার যখন স্টার্ট করেছেন তখন থেকে শুরু করে যখন আপনি শেষ করবেন, আপনি কি একই রকম বেগে দৌড়াতে পারবেন? তার মানে আপনার এখানে দৌড়ানোর লেভেল কিন্তু সবসময় সেম থাকবে না। তাহলে এইসব ক্ষেত্রে যে আমাদের অলিম্পিক গেমস যেগুলো, এখানে যে স্প্রিন্ট গুলো হয়, এখানেও কিন্তু গড় বেগ মাপে। কিরকম মাপে? মনে করে 400 মিটার দৌড় হবে, তাহলে 400 মিটার দৌড় যেখান থেকে স্টার্ট করছে ওই 400 মিটার দৌড় কোথায় এসে শেষ করছে, তাহলে মোট দূরত্বকে আমি কি করব? মোট সময় দিয়ে ভাগ করব, বুঝতে পারছেন? তাহলে আপনি কম বা বেশি যাই দৌড়ান না কেন, প্রতি মুহূর্তের বেগ কিন্তু বের করিনি আমি। এই 400 মিটার আপনি এবারে যে কত দৌড়াইছেন সেটা বের করা হয়েছে, যেটাকে আমরা বলতেছি গড় বেগ। গড় বেগ মানে হচ্ছে তাহলে মোট সরণ ভাগ মোট সময়, ঠিক আছে? এক্ষেত্রে যদি আপনি বলেন স্যার গড় বেগ, তাহলে গড় দ্রুতি হতে পারবে না? হ্যাঁ, গড় দ্রুতি হতে পারবে, তখন আলাদা আলাদা ভাবে আপনাকে D1 D2, যেটা মনে করেন আমি খুলনা থেকে ঢাকা যাবো, তো খুলনা থেকে ঢাকা যাওয়ার রাস্তা তো কি না সরলরেখা, তাহলে আপনি বিভিন্ন জায়গায় এসে বিভিন্ন দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে? তাহলে এরকম ক্ষেত্রে মোট দূরত্ব ভাগ মোট সময় বের করলে হয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, গড় মানে হলো আমাকে বুঝতে হবে মোট দূরত্ব ভাগ মোট সময়। আরেকটা টপিক আমাদের মাঝে মধ্যে এখানে আসে, সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। যদি আমি তাৎক্ষণিক বেগ সম্পর্কে 2-1 লাইন আপনাদেরকে বলতে চাই, তাহলে তাৎক্ষণিক বেগ, তাহলে এটাকে ভি দিয়ে প্রকাশ করব। এটা লিমিট LIM আর টি টেন্ডস টু 0, তার মানে টি এর মান 0-র সমান না, কিন্তু 0-র কাছাকাছি, মনে থাকবে। আচ্ছা, আর বেগ মানে কি? S/T। তার মানে কোন একটা বস্তুর বেগ আপনি পরিমাপ করবেন, তবে কোন একটা বস্তুর বেগ পরিমাপ করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে সময় ব্যবধান। আপনাকে কি মনে রাখতে হবে? সময় ব্যবধান খুব কম হবে, শূন্যের কাছাকাছি হবে। মনে করেন আপনার এখান থেকে ঢাকায় যেতে 4 ঘন্টা টাইম লাগে, 4 ঘন্টাটা আপনার মোট টাইম, এইটা কখনো কি হবে না তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতির জন্য ইউজ হবে না। ওই 4 ঘন্টার মধ্যে কোন একটা মুহূর্তে, মনে করেন 49 আর 50 সেকেন্ডে বা 49 আর 50 মিনিটে, ওই মুহূর্তে আপনার বেগ কত ছিল, সেটা হচ্ছে তাৎক্ষণিক। তার মানে মোটর বাইকে যাওয়ার সময় অর্থাৎ মোটর সাইকেলে যাওয়ার সময় আমাদের স্পিডোমিটার থাকে না? তো মনে করেন চালানোর সময় আমি হঠাৎ করে কখনো আমার বাইকের স্পিড কত এটা দেখার প্রয়োজন হয়েছে, তো আমি যদি বাইকের দিকে তাকায় চোখ তুলে নিই, তার মানে এক মুহূর্তের জন্য ওখানে তাকানো হয়, তো ওখানে তাকায় যে বেগটা আমি তখন দেখছিলাম ওই মুহূর্তে, ওটা হচ্ছে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি। বুঝছি না বুঝিনি? মনে থাকবে। তার মানে কোন একটা বস্তুর মোট যে সময় তার গতি সম্পন্ন হবে, তার কোন একটা মুহূর্তটা এমন, এটা খুবই ক্ষুদ্র, এই সময় যদি আমরা অবস্থানের পরিবর্তন আর হিসাব করতে পারি, তখন আমরা তাকে বলবো হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা বেগ, মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই যে গতি সংশ্লিষ্ট কতগুলো রাশি, সেখানে আমরা সরণ আর দূরত্বকে কি দিয়ে প্রকাশ করি? এস। বেগ আর দ্রুতি, এখানে আমরা আদি বেগ আর শেষ বেগ অর্থাৎ ইউ আর ভি দিয়ে আদি বেগ আর শেষ বেগ বুঝাই, মনে থাকবে। এখানে ত্বরণ অ্যাক্সেলারেশন, এটাকে আমরা এ দিয়ে বুঝাই, এটা নিয়ে আমাদের প্রবলেম নাই। আর এই সবকিছুকে ব্যাখ্যা করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে? সময় লাগবে, মনে থাকবে। আচ্ছা, এই যে গতির সমীকরণগুলো, গতির সংশ্লিষ্ট রাশিগুলো আমরা পড়লাম,
এই রাশিগুলোকে যদি আমি সাজাই তাহলে এস ইউ ভি এ টি, এই সুভাট শব্দটা আমাদের এখানে আসবে, ঠিক আছে। আর এই এস ইউ ভি এ টি এই রাশিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমরা 4টা সমীকরণ নির্ণয় করছি, ঠিক আছে। সেই 4টা সমীকরণ, এর একটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, দ্বিতীয় নাম্বার হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আমরা আসলে সমীকরণগুলো এখন প্রমাণ করার অবস্থায় নেই, বুঝতে পারছেন। সমীকরণগুলোর প্রমাণ যদি আপনারা শিখতে চান তাহলে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফিজিক্স ল্যাব খুলনা এর যে ডিটেল যে ক্লাসগুলো আছে সেখান থেকে আপনি প্রমাণটা একবার দেখে নিতে পারেন, ঠিক আছে। যেহেতু আমরা এখন মানে নির্বাচনী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, ফলে এখন আমরা মূল বিষয়গুলো আলোচনা করেই এই সংশ্লিষ্ট অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবো, কেমন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে থাকবে এটা আমাদের গতির তৃতীয় সমীকরণ। এরপরে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, মনে থাকবে এটা গতির চতুর্থ সমীকরণ, কেমন। তাহলে এই 4টা সমীকরণ আমাদের গতির। তবে এই 4টা সমীকরণ এটা কিসের জন্য ব্যবহৃত হবে? এটা ব্যবহৃত হবে সুষম ত্বরণের জন্য। কিসের জন্য? সুষম ত্বরণ। যখন ত্বরণ এ এটা সুষম থাকবে তখন এই 4টা সমীকরণ ইউজ হবে। কিন্তু তাহলে মন্দনের জন্য এই সমীকরণগুলো কেমন হবে? a ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, মন্দনের জন্য যদি হয়। তাহলে এখন আমি কাদের জন্য লিখতেছি? মন্দন। তাহলে মন্দনের জন্য 2 নাম্বারটা কি হবে? s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আপনারা অনেকেই মনে করেন যে এই মন্দনের জন্য মনে হয় এখানে মাইনাস হওয়া দরকার ছিল, মানে এই প্লাসটা এখানে মাইনাস হওয়ার দরকার ছিল, কারণ এখানে তো মাইনাস হয়েছে, এখানে মাইনাস হয়েছে কারণ এখানে তো মন্দন এ আছে, কিন্তু এই দ্বিতীয় গতির সমীকরণে এখানে কোনো এ আছে, তাহলে আমি মন্দনের মাইনাসটা বসাতে পারবো। তাহলে গতির সমীকরণটা যেরকম ছিল দ্বিতীয় নাম্বারটা তেমনই থেকে যাবে। বুঝছি না বুঝি নাই? মনে থাকবে? আচ্ছা, 3 নম্বরের কথা যদি আমি বলি তাহলে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, মনে থাকবে। 4 নম্বর সমীকরণের কথা যদি বলি তাহলে এখানে প্লাস হবে না, কি হবে? মাইনাস হবে। তাহলে 4 নাম্বারটা যদি বলি তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এগুলো হচ্ছে মন্দনের জন্য গতির সমীকরণ। আরো 2 ভাবে গতির সমীকরণ আছে, আরো 2 ভাবে গতির সমীকরণ আছে। কিরকম 2 ভাবে গতির সমীকরণ? একটা হচ্ছে পড়ন্ত বস্তুর জন্য গতির সমীকরণ। তার মানে যখন কোন একটা বস্তু উপর থেকে কি হবে? নিচের দিকে পড়বে। তার মানে যখন কোন একটা বস্তু অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়বে, যখন একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে পৃথিবীর আকর্ষণে পড়ে না, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো পড়ন্ত বস্তু, ঠিক আছে, অভিকর্ষের পক্ষে। তাহলে পড়ন্তের বেলায় এখানে এটা কি হয়ে যাবে? জি, এবং এই জি এর মানটা কি হবে? প্লাস। তাহলে এখন দেখেন গতির সমীকরণগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস জি, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 2 নম্বরটা ব্যবহার করি তাহলে এইচ, এখন এসটা হয়ে যাবে এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, স্যার এসটা এইচ হয়ে গেল কেমনে? ভাইয়া এখানে উপরে নিচ, তার মানে তো আমরা হাইটটাই ব্যবহার করি। আচ্ছা, 3 নম্বর যে সমীকরণ সেটা আমরা বলতেছি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ কি জিটি স্কয়ার, মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, যদি 4 নম্বর সমীকরণটা ব্যবহার করি তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। তার মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এস ইউ ভি এ টি এই যে রাশিগুলো আমরা ব্যবহার করি, এই রাশিগুলো কি হয়ে যাবে? এস এইচ হয়ে যাবে, ইউ আর ভি সেম থাকবে, এ কি হয়ে যাবে? জি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যখন কোনো বস্তু পড়বে তখন না হয় গতি সমীকরণ বুঝলাম, কিন্তু বস্তু কি শুধু পড়বে নাকি একটা বস্তুকে আপনি উপরের দিকে নিক্ষেপও করতে পারবেন? যদি আপনি কোন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করেন তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নিক্ষিপ্ত বস্তু। তাহলে নিক্ষিপ্ত বস্তু যদি আমি বলি তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ, এক্ষেত্রে জি এর মান এ জি হবে, ঠিক আছে, কিন্তু জি এর মানটা কি হবে? মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ নিক্ষেপ করা মানে হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে উপরে পাঠানো। তার মানে এখানে গতির সমীকরণ ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। 2 নম্বর এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। গতির দ্বিতীয় সমীকরণ কোনো চেঞ্জ নাই, এইচ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। 4 নম্বর সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। মনে থাকবে? এগুলোকে আমরা বলতেছি গতির সমীকরণ। কিসের জন্য?
পড়ন্ত বস্তুর জন্য, নিক্ষিপ্ত বস্তুর জন্য, মন্দনের জন্য, ত্বরণের জন্য। বুঝতে পারছেন? এটা অঙ্কের সিচুয়েশনের উপর নির্ভর করে আমরা এগুলো ব্যবহার করতে হবে, মনে থাকবে। আচ্ছা, গতির সমীকরণগুলো লেখার পর আমরা খুব মজার এবং খুব সহজ একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি, পড়ন্ত বস্তু সূত্র। গ্যালিলিও এই পড়ন্ত বস্তু সূত্র দেন। পড়ন্ত বস্তু সূত্র কয়টা? পড়ন্ত বস্তু সূত্র হচ্ছে 3টা। কেমন? এই পড়ন্ত বস্তু সূত্র পড়ার জন্য আমাদেরকে দুটো শর্ত আগে থেকে মেনে নিতে হবে। দুটো শর্তের একটা হচ্ছে তার আদিবেগ কি হইতে হবে, দুটো শর্তের একটা হলো অবশ্যই তার আদিবেগকে শূন্য হইতে হবে, আর বস্তুটা যখন পড়বে তখন অবশ্যই বাতাসের বাধা বা কোন রকম কোন বাধাজনিত বল থাকতে পারবে না। যদি এরকম হয়, বিজ্ঞানী গ্যালিলিও বলছেন একটি হাতি আর একটি কমলা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সাধারণভাবে আমরা দেখি কোন একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু যদি আমরা ছাড়ি, তাহলে অবশ্যই ভারী বস্তুটা আগে পড়ে। কিন্তু বিনা বাধায় যদি এক্সপেরিমেন্ট আমরা করতে পারি, যেরকম নিউটন তার গিলিপালন পরীক্ষা দেখিয়েছেন, বায়ুশূন্য কোন একটা টিউবের ভেতরে যদি আমরা এরকম নেই, তাহলে একটা মুদ্রা আর একটা পালক একই সাথে কি মাটি স্পর্শ করে। বুঝছি না? বুঝি নাই? মনে থাকবে? আচ্ছা, 2 নাম্বার এটাকে আমরা বলতেছি ভি সমানুপাতিক টি। 2 নাম্বার যে সূত্র, এই সূত্রটাকে আমরা বলতেছি ভি সমানুপাতিক টি। গ্যালিলিও ভি সমানুপাতিক টি মানে কি বোঝাতে চাইছেন? মনে করেন কোন একটা বস্তু আপনি এখান থেকে ছাড়বেন, বস্তুটা এই অবস্থানে ছিল, এই অবস্থান থেকে বস্তুটা কোথায় আসছে? বি অবস্থান। তাহলে এই অবস্থানে তার বেগ ছিল কিন্তু 0। বি অবস্থানে 1 সেকেন্ড পর আমরা দেখলাম তার বেগ হয়ে গেল 9.8। এর পরবর্তীতে যখন সি অবস্থানে আসবে তখন তার বেগ হয়ে যাবে 19.6। এরপরে যখন ডি অবস্থানে আসবে তখন তার বেগ হয়ে যাবে 29.4। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি 1 সেকেন্ড পর পর এর বেগ কি একই রকম থাকছে? বেগ কিন্তু বাড়ছে, কিন্তু তার ব্যবধান দেখেন প্রত্যেকবারই সমান। তার মানে এটা দিয়ে উনি বোঝাতে চাইছেন ভি সমানুপাতিক কি, সময় বাড়ার সাথে সাথে তার একই হারে তার বেগ বাড়বে। বুঝছি? আচ্ছা, এই সমীকরণটা উনি কিভাবে প্রমাণ করছিলেন বা কিভাবে গতির সমীকরণের সাথে এটাকে রিলেট করা যায়? গতির প্রথম সমীকরণ হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। যদি আপনি ইউ ইকুয়াল টু 0 বসান তাহলে জি ইন্টু টি, তার মানে ভি ইকুয়াল টু 9.8 ইন্টু টি। তাহলে 9.8 এটা একটা সংখ্যা, যে কোনো সংখ্যা হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তার মানে যদি আপনি এখন ভি সমানুপাতিক টি বসান, অর্থাৎ ধ্রুবক আর সমান চিহ্ন মিলে এখানে সমানুপাতিক বসানো হচ্ছে। মনে থাকবে? এই সমীকরণটা আপনাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। v1 বাই v2 ইকুয়াল টু t1 বাই t2। মনে থাকবে? এই সমীকরণটা আমাদের এমসিকিউ এর জন্য 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই সমীকরণটা কোথা থেকে আসলো এটা কি বুঝতে পারছেন? এই সমীকরণটা আসছে হচ্ছে এই যে ভি সমানুপাতিক টি আপনি লিখতেছেন না, তাহলে ভি বাই টি যদি আপনি লেখেন তাহলে এখানে একটা আপনি কি পাবেন? কনস্ট্যান্ট পাবেন। তাহলে দুটো বস্তু যদি আপনি উপর থেকে ছাড়েন তাহলে v1 বাই t1, v2 বাই t2 ইকুয়াল টু কি হবে? সি। তাহলে বাম পাশ যদি সমান হয় বা ডান পাশ যদি সমান হয় তাহলে বাম পাশে কি হবে? সমান হবে। সেখান থেকে এটা লেখা আছে। বুঝতে পারছেন? এরপরে বিজ্ঞানী গ্যালিলিও বলতেছেন 3 নম্বর সূত্রে তার, সেটা হচ্ছে একটা বস্তু এই অবস্থানে আছে। উনি বলতেছেন এই অবস্থান থেকে বস্তুটাকে যদি আমি নিচের দিকে ফেলি, অর্থাৎ যদি তার আদিবেগ তখন 0 হয়, তাহলে 1 সেকেন্ড পর ওই বস্তুটা যদি দূরত্ব অতিক্রম করে h1, তাহলে দ্বিতীয় সেকেন্ড পর ওই বস্তুটা, অর্থাৎ পরবর্তী সেকেন্ডে ওই বস্তুটা যখন বি থেকে সি তে আসবে, তখন এখানে যে h2 হবে, এই h2 কিন্তু h1 এর চেয়ে কি হবে? বড় হবে। তার মানে প্রথম সেকেন্ডেও যা অতিক্রম করবে, দ্বিতীয় সেকেন্ডে তার বেগ একই থাকবে, মানে বেগের পরিবর্তন একই হবে, কিন্তু দূরত্বের পরিবর্তন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? তবে হ্যাঁ, সময় বাড়লে কি বাড়বে? দূরত্ব বাড়বে। সময় বাড়লে বেগও বাড়বে, কিন্তু বেগ বাড়বে সাধারণভাবে সমানুপাতিক বাড়বে, কিন্তু এইখানে কিন্তু সাধারণভাবে সমানুপাতিক না, বর্গের সমানুপাতিক। কারণ এইখানে যা বাড়ছে দ্বিতীয় সেকেন্ডে তার চেয়ে বেশি বাড়বে, তৃতীয় সেকেন্ডে তার চেয়ে অতিক্রান্ত দূরত্ব বেশি বাড়বে। এই কারণে এই বৃদ্ধিটা সময়ের সাথে সরণ বা এইচ বা অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতার পরিবর্তন, এটা কেমনে হবে? বর্গ। এখানে কিন্তু তা ছিল না, এখানে সমানুপাতিক, সাধারণ সমানুপাতিক, আর এখানে বর্গের সমানুপাতিক। বুঝছি না? বুঝি নাই? মনে থাকবে? তো এই সূত্রটা গ্যালিলিও কোথা থেকে আনলেন? আমরা জানি সবাই h ইকুয়াল টু ইউটি প্লাস কি, হাফ জিটি স্কোয়ার। উনি বলছেন ইউ কে শূন্য ধরতে হবে, হাফ জিটি স্কোয়ার, তাই না? তাহলে হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার, 9.8 মানে 4.9 টি স্কোয়ার। বুঝছি না? বুঝি নাই? তাহলে 4.9 এটা যদি হয় তাহলে এই সমানুপাতিক কি? টি স্কোয়ার। মনে থাকবে? তার মানে গতির সমীকরণ আর গ্যালিলিও সূত্রগুলো আমরা একসাথে ব্যবহার করতে পারি।
তাহলে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লাইন আপনাদেরকে মনে রাখতে হবে। এমসিকিউ এর জন্য 100% ইম্পর্টেন্ট একটা লাইন মনে রাখতে হবে গ্যালিলিওর তৃতীয় সমীকরণ থেকে, h1 বাই h2 ইকুয়াল টু t1 স্কয়ার বাই t2 স্কয়ার। মনে থাকবে? মনে থাকবে? এটা ছিল হচ্ছে গ্যালিলিওর সূত্র। ঠিক আছে, আমাদের একদম লাস্ট স্লাইডটা একটু আমরা খেয়াল করি। আমাদের এখানে অঙ্ক করার সময় মাঝে মাঝে দুটো শর্টকাট ফর্মুলা আমাদের কাজে লাগে। একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে আমরা ডিরেক্ট h ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2z ব্যবহার করি। আমরা মনে রাখবো সর্বোচ্চ উচ্চতা যখন একটা বস্তু আপনি ছুঁড়ে দিবেন ভূমি থেকে উপরের দিকে, তখন অবশ্যই তার আদিবেগটা ম্যাক্সিমাম হইতে হবে। আপনি যত জোরে ছুঁড়বেন বস্তুটা তত বেশি উপরে উঠবে, তার মানে উপরের দিকে ছোড়ার জন্য তার আদিবেগ থাকবে। কিন্তু এই বেগ উপরের দিকে যেতে যেতে একসময় কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তা শূন্য হয়ে গেলে বুঝবো যে বেগে ছুটছিলেন ওর উপরে আসে উঠতে পারবে না, ওইটাই তার ম্যাক্সিমাম। এই জন্য ম্যাক্সিমাম আদিবেগ থাকবে কিন্তু শেষ বেগ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে আমরা h ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2z এটা দিয়ে ম্যাক্সিমাম উচ্চতা বের করবো। আরেকটা আমাদের ব্যবহার করতে হয়, এটা আমাদের লাস্ট ওয়ান আজকাল ক্লাসের। ঠিক আছে, একটু মনোযোগ রাখি শেষ পর্যন্ত। উড্ডয়ন বা বিচরণ কাল, এটা হচ্ছে t ইকুয়াল টু 2u বাই g, এটা হচ্ছে t ইকুয়াল টু 2u বাই g, এটা হচ্ছে বিচরণ কাল। এখন আপনি হয়তো ভাবছেন বিচরণ কাল মানে কি? বিচরণ কাল মানে যদি আমি ডেমো বোঝাই, তাহলে আমি একটা বস্তুকে আমার হাতের উপরে আছে, এই কলমটাকে আমি উপরের দিকে ছড়বো, বস্তুটা উপরের দিকে উঠবে আবার আমার হাতে এসে নামবে। এই টোটাল সময়টা হচ্ছে বিচরণ কাল বা উড্ডয়ন কাল। মানে কত সময় সে শূন্যে ছিল, যখন আমি ছুঁড়েছি সর্বোচ্চ উচ্চতায় উঠছে আবার নিচের দিকে নামছে, এই টোটাল সময়টাকে আমরা বলতেছি হচ্ছে উড্ডয়ন কাল। এই উড্ডয়ন কাল বের করার সূত্র হচ্ছে t ইকুয়াল টু 2u বাই g। আমাদের মনে রাখতে হবে উড্ডয়ন কাল বা বিচরণ কালের সময় সরণের মান কত হবে? শূন্য হবে। তার মানে এখান থেকে উপরে উঠে আবার এখানে যদি নামে তাহলে তো সরণ কত? দূরত্ব আছে, বাট তো সরণ কত? শূন্য। মনে থাকবে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনাদের এই কনসেপ্ট ক্লাসে আমি গতি চ্যাপ্টারের যে কন্টেন্ট গুলো আমাদের বইতে আছে কমপক্ষে, সেই কন্টেন্ট গুলো আমি কিছুটা আপনাদেরকে মনে করাই দিতে পারছি। ঠিক আছে, ডিটেল ক্লাসগুলো আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।